সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার হাই স্টাডি পর্বের নতুন একটি ভিডিওতে। আজকে মূলত আমি চায়নার একটি জনপ্রিয় বৃত্তি নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, যা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা সিএসসি নামে অনেকের কাছে পরিচিত। আশা করছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বৃত্তি বা স্কলারশিপ সম্বন্ধে যতটুকু জানার আছে তার একটি সংক্ষেপে ধারণা পেয়ে যাবেন। তবে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই যদি বলি যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটি আসলে কি, তাহলে বলবো যে এটি একটি ফুললি ফান্ডেড প্রোগ্রাম যা চাইনিজ সরকার কর্তৃক প্রতি বছর বিভিন্ন দেশের স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে এবং এই স্কলারশিপটি সবার জন্যই ওপেন, যেমন ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি। এছাড়াও আপনি যদি চায়নাতে এসে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলেও আপনি এই স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারেন। সাধারণত 3 ধরনের ক্যাটাগরি রয়েছে এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে, যেগুলোকে প্রথমটিতে বলা হয় যে ক্যাটাগরি এ, যেটি আপনি আপনার দেশের চাইনিজ অ্যাম্বাসি থ্রু দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং পরবর্তী ক্যাটাগরি হচ্ছে বি, যেটি হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেড, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চান আপনি সেই ইউনিভার্সিটি থ্রুও অ্যাপ্লিকেশন করতে পারেন। আর লাস্টের যে ক্যাটাগরিটা সেটি হচ্ছে ক্যাটাগরি সি। এটি বিভিন্ন দেশে এজেন্সি থাকে চাইনিজ গভর্নমেন্ট থেকেই, সেই এজেন্সির মাধ্যমে আপনি চাইলেও চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো মোটামুটি অ্যাপ্লিকেশন পিরিয়ডটি শুরু হয় হচ্ছে প্রতি বছর অক্টোবর থেকে এবং তার পরবর্তী মার্চ পর্যন্ত এর সময়সীমা থাকে। সো আপনি যদি চান যে আপনি চায়নাতে পড়াশোনা করবেন উইথ স্কলারশিপ, তাহলে এই সময়ে আপনি এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এজ রেস্ট্রিকশনের কথা যদি বলি, তাহলে যারা ব্যাচেলর করতে চান তাদের বয়স অবশ্যই 25 বছরের নিচে হতে হবে, এবং যারা মাস্টার্স করবেন তাদের বয়স অবশ্যই 35 বছর থাকতে হবে, এবং যারা পিএইচডি করবেন তাদের বয়স অবশ্যই 40-এর নিচে থাকতে হবে। যদি এর বেশি আপনাদের বয়স থাকে তাহলে আপনারা আপনাদের সেই ডিজায়ার্ড প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আজকে আমি মূলত আপনাদের মাঝে আলোচনা করব ক্যাটাগরি বি বা ইউনিভার্সিটি রিকমেন্ডেড চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। আপনারা যদি চান যে ক্যাটাগরি এতে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের দেশের অ্যাম্বাসি থ্রু, তাহলে আপনারা অ্যাম্বাসির ওয়েবসাইট অথবা যেহেতু বাংলাদেশের কথা বলছি আমি, তাহলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলেও আপনি এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের সম্বন্ধে একটি ফুল ধারণা পেয়ে যাবেন। তো শুরুতেই বলি যে এই স্কলারশিপের বেনিফিটগুলো কি কি। প্রথমেই যে এই স্কলারশিপ আপনার ফুল একটি টিউশন কভার করে দিবে। 2 নম্বরে আসছে যে এটি একটি আপনি কম্প্রিহেন্সিভ মেডিকেল ইন্স্যুরেন্স পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার স্কলারশিপ চলাকালীন সময় যদি আপনি অসুস্থ হন তাহলে আপনি এই ইন্স্যুরেন্স দিয়ে চাইনিজ হসপিটালগুলোতে দেখাতে পারবেন কমপ্লিটলি ফ্রি। তবে শুধু ডেন্টালের ক্ষেত্রে আপনার যদি কোনো দাঁতের কোনো সমস্যা হয় সেই চিকিৎসাটা আপনি ফ্রি পাবেন না, ওইটা আপনার নিজস্ব টাকা থেকে করতে হবে। আর একটা ইন্টারেস্টিং বা মজার যদি বলি ফ্যাসিলিটি, সেটি হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনার থাকার জন্য আলাদা কোনো রেন্ট দিতে হবে না। সো স্টাইপেন্ডের কথাই আসি। সাধারণত ব্যাচেলর স্টুডেন্টরা 2500 চাইনিজ ইয়ান পেয়ে থাকেন, যেটি বাংলাদেশি মুদ্রায় যদি আমরা এখন কনভার্ট করি তাহলে 42,000 টাকার মতো। মাস্টার্স স্টুডেন্টের ক্ষেত্রে 3,000 চাইনিজ ইয়ান দেয়, যেটি বাংলাদেশে কনভার্ট করলে 51,000 টাকার মতো। আর পিএইচডির ক্ষেত্রে তারা আপনাদেরকে 3,500 চাইনিজ ইউয়ান দিবে, যেটি বাংলাদেশে অ্যারাউন্ড 59 থেকে 60,000 টাকার মতো। এছাড়াও এর সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তার যে থিসিস বা গবেষণাপত্র থাকবে সেগুলোর প্রিন্টিং এবং বাইন্ডিং কমপ্লিটলি ফ্রিতে তারা আপনাকে প্রোভাইড করে দিবে। আর যারা অ্যাম্বাসি রিকমেন্ডেড স্কলারশিপ পাবেন তাদের ক্ষেত্রে তারা এয়ার টিকিট প্রোভাইড করে থাকে। এটি প্রথমবার যখন আপনি যাবেন তখন, আর যখন আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে তখন তারা আপনার একটি রিটার্ন টিকিট প্রোভাইড করে থাকবে। তবে এটি ইউনিভার্সিটি রিকমেন্ডেড স্কলারশিপের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সো এবার আসি কী কী ধরনের ডকুমেন্টস লাগবে আপনাকে এই সিএসসি স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য।
প্রথমেই যেই ডকুমেন্টসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে আপনাকে একজন চাইনিজ ইউনিভার্সিটির প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার লাগবে। সো আপনি যে ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটির আপনার যে ডিজায়ার ফিল্ড, সেই ফিল্ড অনুযায়ী প্রফেসরের লিস্ট দেখে আপনি ইমেল করবেন যে আপনি তার আন্ডারে কাজ করতে চান, এবং সে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনাকে একটি অ্যাকসেপ্টেন্স লেটার প্রোভাইড করবে, এবং এই লেটারটি খুবই ইম্পর্ট্যান্ট আপনার এই স্কলারশিপ পাওয়ার জন্য। 2 নম্বরে হচ্ছে সিএসসির একটি অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে। আমি এই যে লিঙ্কটি দেখছেন, আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনাকে এই লিঙ্কে গিয়ে আপনার যাবতীয় অ্যাপ্লিকেশনের যে ডিটেলসগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে, এবং সেই সাথে সমস্ত ডকুমেন্টস এখন আমি যেগুলো বলবো সেগুলো আপনাদেরকে সেখানে আপলোড করতে হবে। এরপরের যে ডকুমেন্টসটি সেটি হচ্ছে আপনার একটি ডিপ্লোমা সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। তার মানে আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে, আর আপনি যদি পিএইচডি করতে চান তাহলে আপনাকে মাস্টার্স এবং ব্যাচেলর দুটোরই লাগে, অনেক সময় মাস্টার্সের হলেই চলে। আর যারা ব্যাচেলর করবেন তাদের ক্ষেত্রে এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি যে তারা অরিজিনাল কোনো সার্টিফিকেট বা মার্কশিট আপনার কাছ থেকে নেবে না, তবে বাংলাদেশ থেকে আপনাকে অবশ্যই এই সার্টিফিকেট এবং মার্কশিটগুলোকে নোটারাইজ করে নিতে হবে কোর্ট থেকে। আমরা ইউনিভার্সিটিতে যারা পড়ি তারা অনেক সময় আমাদের ইউনিভার্সিটির প্রশাসনিক বিল্ডিংয়ে গিয়ে একটা অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট একটা মানে অ্যাটাস্টেড করে নিই, বাট আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা কোর্টে গিয়ে সেটিকে নোটারাইজ করে সেন্ড করলেই আপনাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসটি শেষ হয়ে যাবে। এরপরে যে ডকুমেন্টসটি খুবই ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে একটি রিসার্চ প্ল্যান, বা আপনি কি ধরনের স্টাডি করবেন আপনার ব্যাচেলর বা আপনার মাস্টার্স বা আপনার পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে, তার একটি ওভারঅল 2 থেকে 3 বা 4 পেজের একটি রিসার্চ প্ল্যান আপনাকে জমা দিতে হবে। তো এই রিসার্চ প্ল্যান তৈরির সময় আপনি অবশ্যই আপনার যিনি এক্সপেক্টেড সুপারভাইজার হবেন চায়নাতে তার হেল্প নেবেন। তিনি আপনাকে হয়তো বা কিছু আউটলাইন দিবেন, সেই আউটলাইন অনুযায়ী আপনি একটি 3-4 পেজের একটি রিসার্চ প্ল্যান রেডি করলে উনি এটাকে ক্রস চেক করে আপনাকে বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে। সো এটি একটি খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনার এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। এরপরে যেই ডকুমেন্টসটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনি বর্তমানে যেই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে, বা আপনার যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে পরিচিত কোনো প্রফেসর থাকে এবং যার আন্ডারে আপনি কাজ করেছেন তাদের কাছ থেকে 2টো রিকমেন্ডেশন লেটার আপনাকে নিতে হবে। তবে রিকমেন্ডেশন লেটার তৈরির ক্ষেত্রে আমার সাজেশন একই থাকবে এর আগের ভিডিওগুলোতেও আমি যেটা বলেছি, যে আপনারা কেউ কপি পেস্ট করতে যাবেন না, যে আপনারা অনেকেই সিনিয়রের কাছ থেকে নেন বা বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন এখন গুগলে পাওয়া যায় সেগুলোকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেন। এটা না করে আপনারা চেষ্টা করবেন আপনার প্রফেসরকে রিকোয়েস্ট করার জন্য যেন উনি নিজের থেকে লিখে দেন, আর উনি যদি নিজে নাও লিখে দেন তাহলে আপনারা একটা ড্রাফট করে নিয়ে যাবেন, উনি ওটাকে ক্রস চেক করে উনি ওনার মতো করে লিখে আপনাদেরকে এই 2টি লেটার প্রোভাইড করবেন। এরপরে লাগবে আপনার পাসপোর্ট, এবং সেই পাসপোর্টের মেয়াদ অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সময় থেকে 2 বছর পর্যন্ত থাকতে হবে। তারপরে লাগবে পাসপোর্ট সাইজ ফটো। চাইনিজ অ্যাম্বাসিতে সাধারণত 2x2 হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো লাগে, সো আপনারা চেষ্টা করবেন এই 2x2 ফটোটি বোথ সফট কপি এবং হার্ড কপি হিসাবে করে রাখতে। আরেকটি ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস সেটি হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন রেকর্ড। এটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিঙ্কটি, যে কীভাবে আপনারা এই ফিজিক্যাল এক্সামিনেশন রেকর্ডের শিটটি পাবেন। এটি একটি ফিজিশিয়ান থেকে বা ডক্টরের কাছ থেকে আপনারা ফিল আপ করে তার সই করে নেবেন এবং সেটি আপলোড করবেন ওই সিএসসির অ্যাপ্লিকেশন লিঙ্কে। এছাড়া বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, সো এটা আমাদের আপনার পার্শ্ববর্তী কোনো থানায় গেলে যদি যে বলেন যে আমি এরকম স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতেছি, তো তাদেরকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে তারা এটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনাদেরকে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি দিয়ে দেবে, যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। আর এর পাশাপাশি আমি কিছু আদার সাপোর্টিং ম্যাটেরিয়ালের কথা বলবো। এগুলো থাকাটা ম্যান্ডেটরি না, তবে থাকলে এগুলো আপনার ইভ্যালুয়েশনের দিকে এক্সট্রা একটি পয়েন্ট যোগ করবে। যেমন আপনার যদি কোনো অ্যাওয়ার্ড সার্টিফিকেট থাকে তাহলে আপনারা সাবমিট করতে পারেন, এবং আপনারা যারা পিএইচডি করতে আসবেন তাদের ক্ষেত্রে একটি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পাবলিকেশন। সেই পাবলিকেশনটি যদি ভালো ইন্ডেক্সিংয়ে হয়ে থাকে তাহলেও আপনারা সেটাকে অনলাইন লিঙ্কে আপলোড করবেন।
এছাড়া আপনাদের কাছে যদি ইংলিশ প্রফিসিয়েন্সি বা চাইনিজ প্রফিসিয়েন্সির কোনো সার্টিফিকেট থাকে তাহলে এটা আপনাদের জন্য খুবই ভালো একটি পয়েন্ট যোগ দিবে আপনাদের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আর এছাড়া যদি আপনাদের এর বাইরে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে বা আপনারা কোনো ভলান্টারি অর্গানাইজেশনের সঙ্গে কাজ করে থাকেন তাহলে সেখান থেকে একটি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও আপনারা আপলোড করতে পারেন। তো এখানে চায়নাতে একটা মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত চায়নাতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি না। সো আপনাকে আইএলস বা টোফেল এগুলো দেওয়া নাও লাগতে পারে, তবে কিছু কিছু ইউনিভার্সিটি যেগুলো টপ মোস্ট যেমন পেকিং বা ফুদান বা সাংহাই জিয়াতং এগুলো ইউনিভার্সিটিতে অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম ভেদে আপনাকে আইএলসের স্কোর বা টোফেলের স্কোর চাইতে পারে। তবে মেজরিটি নাম্বার অফ ইউনিভার্সিটি ইন চায়নাতে আপনাদের আইএলস বা টোফেলের স্কোর লাগে না। সো আমরা যে বাংলাদেশে আমাদের অনার্স বা মাস্টার যে ইংলিশে পড়েছি তার একটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট জমা দিলেই আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কোটাটি পূর্ণ হয়ে যাবে। সো এই জন্যই আসলে অনেকেই চায় যে চায়নাতে আসবো যারা একটু ইংরেজিতে দুর্বল। তবে আমি বলবো যে আপনারা অবশ্যই আইএলস বা ইংলিশ প্রফিসিয়েন্সি দিবেন। এটি চায়নার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে এবং অন্যান্য দেশে অ্যাপ্লিকেশনের জন্য আপনার অনেক কাজে দিবে। সো এবার আসি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করতে পারেন। তো যেমনটা আমি বললাম যে অক্টোবর থেকে তার পরের বছর মার্চ পর্যন্ত সাধারণত অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে। সো আপনাদের প্রথম কাজ থাকবে যে প্রতিটি বছরের আর্লি মে থেকে আপনারা আপনাদের ডিজায়ার যে ইউনিভার্সিটি বা আপনাদের যে এক্সপেক্টেড যে ফিল্ড আছে সেই ফিল্ড অনুযায়ী ইউনিভার্সিটিকে চুজ করা এবং সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনার কাজের সাথে মিল আছে এমন প্রফেসরদেরকে খুঁজে মেল করা। এই মেলগুলো করতে করতে হয়তো প্রথম দিকে আপনারা রিপ্লাই পাবেন না, বা যখন দেখা যাবে যে 200, 300 বা 400, 500 ইমেল করেছেন তখন আপনি অবশ্যই 5 থেকে 10টা বা 15টা আপনি রিপ্লাই পাবেন। সেখান থেকে অবশ্যই আশা করি আপনি একটা পজিটিভ রেসপন্স পেলে আপনার প্রফেসর ম্যানেজ হয়ে যাবে। তো যেমনটি বললাম অক্টোবর থেকে মার্চে অ্যানাউন্সমেন্ট করবে। সো আপনার যদি প্রফেসর রেডি হয়ে যায় মে, জুন, জুলাই বা আগস্টের দিকে উনি আপনাকে সমস্ত গাইডলাইন বলে দিবেন। তারপরে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হয়, যে সমস্ত ডকুমেন্টসের কথাগুলো বললাম এই সমস্ত ডকুমেন্টসগুলোর কথাই আপনার এক্সপেক্টেড সুপারভাইজার বলবেন। আপনি এগুলো রেডি করবেন, রেডি করে আপনার সুপারভাইজারের কাছ থেকে পারমিশন নিয়ে আপনি আপলোড করে দিবেন এই 31 মার্চের মধ্যে। সো প্রথমে ইউনিভার্সিটি থেকে আপনি যেইখানে অ্যাপ্লিকেশন করেছেন সেই ইউনিভার্সিটি থেকে একটা স্ক্রিনিং রেজাল্ট দিবে আপনাকে। এটি অ্যারাউন্ড মের দিকেই, মের প্রথম সপ্তাহ বা মিডিল সপ্তাহে আপনার মেলে পেয়ে যাবেন যে আপনি ইউনিভার্সিটি থেকে সিলেক্টেড কিনা। তো যদি আপনি ইউনিভার্সিটি থেকে সিলেকশন পেয়ে যান তাহলে মোটামুটি বলা চলে যে 90% কনফার্ম আপনার সিএসসি স্কলারশিপ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে যাদেরকে সিলেকশন দেওয়া হয় মূলত তাদের ডকুমেন্টসগুলাই তারা মিনিস্ট্রিতে পাঠায় এবং মিনিস্ট্রি জাস্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয়। সো আমি মনে করি যে যারা ইউনিভার্সিটি রিকমেন্ডেড হয়ে যাবেন তাদের ক্ষেত্রে এই স্কলারশিপ পাওয়াটা একদমই ইজি হয়ে যাবে। এবং লেট জুলাই অথবা আর্লি আগস্টের দিকে আপনারা এর ফাইনাল রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের ইমেল বরাবর। তারপরে আপনাদের ভিসা প্রসেসিংয়ের জন্য ইউনিভার্সিটি থেকে ভিসার সমস্ত কাগজপাতি পাঠাবে এবং এম্বাসিতে আপনাদেরকে যোগাযোগের জন্য কিছু লিঙ্ক দিয়ে দিবে বা ইমেল দিয়ে দিবে। আপনারা সেই অনুযায়ী যোগাযোগ করবেন এম্বাসির সাথে এবং এম্বাসিতে আপনারা যথারীতি ভাইভা দিয়ে আপনাদের ভিসাটা করে নেবেন। সো ডিপার্চার করতে হবে চায়নাতে লেট সেপ্টেম্বরের দিকে। মূলত এটি সেপ্টেম্বরের 20 তারিখের পর থেকে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, তবে শুরু হয়ে যায় সাধারণত মিডিল অফ সেপ্টেম্বর থেকে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই মোটামুটি সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চায়নাতে ইন করে যায়। সো সবারই কিছু কমন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে। সো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সিএসসি স্কলারশিপের আন্ডারে আমরা কাজ করতে পারবো কিনা। তো এর উত্তরটি হচ্ছে যে না, আপনি লিগালি চায়নাতে স্কলারশিপের আওতায় থাকলে আপনি কোনো পার্ট টাইম জব করতে পারবেন না। এটাতে চাইনিজ গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট। সো এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তবে কিছু স্টুডেন্ট কিছু সিলেক্টেড জব করে থাকে, বাট এটা তারা ইউনিভার্সিটি অথরিটিকে জানায় না। তবে আপনারা খুবই কেয়ারফুল থাকবেন
পারতপক্ষে চেষ্টা করবেন যে যেন আপনি পার্ট টাইম জব না করেন, কারণ চায়না অনেক লেস এক্সপেন্সিভ একটি কান্ট্রি। এখানে আপনাকে যেই স্টাইপেন্ডটা দেওয়া হবে এটি দিয়ে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে এসে অনায়াসে এখানে জীবনযাপন করতে পারবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনার ইউনিভার্সিটি আপনাকে অ্যালাউ না করে থাকে তাহলে কখনোই আপনারা পার্ট টাইম জব করবেন না। এবং অনেকেই আরেকটি প্রশ্ন করেন যে তা এই স্কলারশিপ চলাকালীন সময়ে তাদের ফ্যামিলি বা তাদের ওয়াইফকে নিয়ে আসতে পারবেন কি না চায়নাতে। সো এর উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারা অবশ্যই আপনাদের ওয়াইফ বা আপনাদের ফ্যামিলিকে এই স্কলারশিপের আওতাকালীন সময়ে আপনারা আনতে পারবেন এবং আপনার যেই ডরমেটরি থাকবে আপনারা সেখানেই বসবাস করতে পারবেন। তবে এক্ষেত্রে ফ্যামিলি চলার জন্য যেই খরচ লাগবে সেই খরচটি আপনাকেই বহন করতে হবে আপনার স্কলারশিপের অ্যামাউন্ট থেকে বা দেশ থেকে এনে। সো আরেকটি কোশ্চেন আমাকে অনেকেই করে থাকেন যে আমার পড়াশোনা শেষ করে আমি কিছুদিন থাকতে পারবো কি না, যে আমি জব বা হায়ার স্টাডি আরও খোঁজার জন্য যে থাকতে পারবো কি না। তো এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনি পারবেন, তবে অবশ্যই তখন আপনার স্কলারশিপ থাকবে না, এটা আপনাকেই বেয়ার করতে হবে এবং আপনার ইউনিভার্সিটির সঙ্গে আপনাকে কথা বলে আপনার ভিসার যে স্ট্যাটাস এটিও আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ আমরা যারা আসি তারা সবাই স্টুডেন্ট ভিসায় আসি, যখন পড়াশোনা শেষ হয়ে যায় তখন আমাদের স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। সো আপনি যদি দেখা গেল যে আপনি পিএইচডি কমপ্লিট করেছেন, আপনি পোস্ট ডক করবেন, আপনি পোস্ট ডক পেয়ে গেছেন, তখন আপনি ভিসা শেষ হওয়ার তাৎক্ষণিক আপনি ইন্টারন্যাশনাল কলেজে গিয়ে বলবেন, তারা আপনাকে ভিসা রিনিউ বা আপনার ওই ওয়ার্ক ভিসাতে আপনাকে কনভার্ট করে দিবে। সো আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি বা কাঙ্ক্ষিত ফিল্ডে অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত ইনফরমেশন দরকার এখান থেকে কিছুটা হলেও পেয়ে যাবেন। এবং এর বাহিরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করছি আপনারা আপনাদের ডিজায়ার বা আপনাদের যে এক্সপেক্টেড সাবজেক্ট অনুযায়ী আপনারা আপনাদের পজিশন খুঁজে পাবেন। তো আপনাদের এই হায়ার স্টাডি যাত্রা শুভ হোক সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে সামনে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।